তাকবীরের চোখে গনগনে অগ্নিশিখা, বুক ভরা আর্তনাদ, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। রিচার্ড শান্ত চোখে তাকবীরকে নিরীক্ষণ করছে। লোকটার গায়ে গতরে গঠন বলে দিচ্ছে জীবনে থাকার ভারে তার জীবন ভরে উঠেছে গভীর নৈরাশ্য। রেহানকে কেন মেরেছিস? ও তো তোর কোনো ক্ষতি করেনি। তাকবীরের কঠিন বাক্য স্তম্ভিত ফিরে পায় রিচার্ড, তার বাক শক্তি রহিত। সেদিন শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণ রেহানের প্রাণ যায় লুকাসকে। রেহান না, জেমস বিষ দিয়েছিল। রিচার্ড সেটা পরবর্তীতে জানতে পারে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। একটা সময় ভুল বোঝাবুঝি মিটে গেল, মৃত মানুষরা আর কখনো ফিরে আসে না। রিচার্ড ফুস করে নিঃশ্বাস ফেলল। তোদের কি খুব বেশি ক্ষতি করে ফেলেছিলাম আমি? আমাকে এভাবে যে নিঃস্ব করে দিলি। আমার ক্ষমতা, সুনাম, সম্মান, ভালোবাসা ভাইয়ের মতো একজন ছিল, তাকেও কেড়ে নিলে। শত্রুকে তোকে এভাবে তিলে তিলে ধ্বংস করে না। পূর্বের কথা মনে হতে রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্ক ফিরে যায় তার পৈশাচিক আত্মায়। তাকবীরের কলার খামচে ধরে অগ্নি চোখে তথা পিষে বলা, শত্রু? হ্যাঁ, তুই আমার শত্রুই। জানিস না কি কি ক্ষতি করেছি আমার আমার ভালোবাসাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিস, বারবার আমাকে খুন করার চেষ্টা করেছিস, আমার পিতামহী ফাদারকে মেরে ফেলেছিস। আমার কিছু বলতে গিয়েও থেমে গেল রিচার্ড। উত্তেজনে তার বা হাত কাঁপছে, ভেতরে থেকে হট্টগোলের শব্দ আসছে। রিচার্ড ক্ষিপ্ত চোখে একবার সামনের দিকে তাকিয়ে ফের তাকবীরের দিকে তাকালো, অতঃপর স্বর পরিবর্তন করে রহস্য করে বলল, বলেছিলাম না তোর সবটা কেড়ে নিব আমি, দেখলি তো আজ তোর কিছুই নেই। এলিজাবেথ আমার, আর ক্ষমতা সেটা থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারছিস না, কারণ তোর ডানা দুটো আমি আগেই কেটে দিয়েছি। আর মৃত্যু তুই সেটা চাইলেও পাবি না এত সহজে, কারণ তুই বেঁচে থেকেও মরা। বেঁচে থাকাটাও তোর জন্য শাস্তি। বেঁচে থেকেও তুই অনুভব কর হারানোর কষ্ট কাকে বলে। ওই লোকটা একটা ছবি হবে। রিচার্ড থমকালো হঠাৎ তাকবীরের এহেন প্রশ্নে। তাকবীরের আচরণ হঠাৎ করে তার কাছে অচেনা লাগছে। রিচার্ড জলদ গভীর গলায় বলল, কার? তাকবীর শুকনো ঠোক গেল। কথাটা বলতে গিয়ে তার ভেতরে ছিঁড়ে আসছে, তবুও বহু কষ্টতে আওড়াল। আমার আসল বাবার। থেমে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবারও বলল, তাকে আমি দেখেছি। তার আবছা চেহারা মনে করতে না পারলেও তাকে আমি দেখেছি। আমি জানি আমার মৃত্যু ঘনিয়ে আসছে। মৃত্যুর আগে আমি আমার আসল বাবার চেহারাটা দেখতে চাই, আমার আসল পরিবার। রিচার্ড এক বাক্যে জানিয়ে দিল। কখনোই না। তাকবীর তৃষাতুর চোখে তাকার রিচার্ডের দিকে। তার চোখ দুটো ছলছল, ভেতরে অসহনীয় ব্যথার ঢেউ উঠেছে। কণ্ঠ জমেছে তরল ব্যথা। অনুনয়ের সুরে বলল, প্লিজ। যেদিন তুই তোর নিজের রক্তের মানুষের রক্ত ঝরিয়েছিস, সেদিনই সেই সুযোগ হারিয়ে ফেলেছিস। তোর কোনো যোগ্যতাই নেই ফেরেস্তার মতো লোকটার ছবি দেখার। এই বলে রিচার্ড হনহনিয়ে চলে গেল। তাকবীর পেছনে ফিরে ভেজা চোখে সেদিকে তাকিয়ে থাকে। বড্ড আফসোসের সাথে তার ঠোঁটের ফাঁক গুলিয়ে বেরিয়ে আসে কথাটা, তুই যে ভাগ্য নিয়ে জন্মেছিস, সে ভাগ্য পাওয়া আমার আমৃত্যু ইচ্ছা ছিল। গর্ভাবস্থার সমস্ত উপসর্গই গভীরভাবে ছায়া ফেলেছে ইব্রাতের উপর। ঘন ঘন বমি, মাথা ঘোরা। এই অসুস্থতার জন্য ইব্রাত আজকের পার্টিতে আসতে পারে। রিচার্ড এলিজাবেথকে এক কোণে দাঁড় করিয়ে রেখে জরুরি ফোনে কথা বলতে বাইরে গিয়েছে। এলিজাবেথ তখন জুস খাচ্ছিল। হঠাৎ পেছন থেকে দাঁড়াতেই তার হাতে থাকা জুসের গ্লাসে অসাবধানতাবশত এক ভদ্রলোকের গায়ে ছিটকে পড়ে। মুহূর্তে চমকে ওঠে দুজনে। এলিজাবেথ অপরাধ বোধে ভরা কণ্ঠে তড়িঘড়ি করে বলল, আই এম সো সরি, সরি প্লিজ। সামনে কোট সেট পরা লোকটা প্রথমে বিরক্ত মুখে গা মুছতে থাকে। অশোভন কিছু বলার জন্য ছোট কাঁপলো। এলিজাবেথের মুখের দিকে তাকাতে থেমে যায়। তার চোখ আটকে যায় মেয়েটির মোহময় গোলাপি আদলে। বিস্ময় ভরে উঠে তার দৃষ্টি। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। সহকারীকে এক পাশে টেনে নিয়ে ফিসফিসিয়ে জানতে চায়, Who is that beautiful creature? লোকটা রবার্টের কানের কাছে মুখটি ফিসফিস করে বলল, বস, গ্যাংস্টার ওয়াইফ। মুহূর্তে রবার্টের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। রিচার্ডের প্রতি তার পূর্ব থেকেই ছাপা ক্ষোভ। বিজনেস নিয়ে চলতে থাকা রেশারেশিটা বহুদিনের। সে গ্রীবা উঁচে আশপাশ পর্যবেক্ষণ করলো। রিচার্ড নেই দেখে সে এই সুযোগে কাজে লাগালো পুঙ্খানুপুঙ্খন ভাবে। তীব্র রেশ নিয়ে পড়লাম। Are you blind? এলিজাবেথের মুখ অপমানে থেতো হয়ে গেল। সে পুনরায় নিচু স্বরে বলল, সরি এগেইন। রবার্ট কুৎসিত ভঙ্গিতে হাসল। Sorry. I don't need your fucking sorry.
Do you even know how much this coat of mine costs? You will have to beg for forgiveness at my feet. এলিজাবেথ হতচকিত হয়ে রবার্টের দিকে তাকালো। সামান্য একটা ভুলের জন্য পায়ে পড়তে হবে? এলিজাবেথ চিবুক শক্ত করে বলল। অসম্ভব। রবার্ট মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করে পড়া মজলিস শেষে চিৎকার করে বলতে থাকে, Hey, where is your family? Aren't you going to apologize to me? Who did you come here with? Aren't you a gangster's wife? Where is he? He married a girl with no manners at all. No basic sense how to behave at a party. তার চিৎকার চেঁচামেচিতে কয়েকজন এগিয়ে এসে আর চোখে এলিজাবেথের দিকে তাকিয়ে রবার্টের কানে কানে কিছু বলতে সে আরও তেলেবেগুনে জ্বলে উঠল। এদিকে অস্বস্তি গা ঘিনঘিন করছে এলিজাবেথের। তার ছটফট করা ছোট চোখ দুটো আকুল হয়ে খুঁজছে রিচার্ডকে। জীবনের এমন একটা পর্যায়ে এসে পড়েছে মেয়েটা যেখানে প্রতিটা মুহূর্তে তার প্রয়োজন রিচার্ডকে। এই লোকটা এমনভাবেই জড়িয়ে গিয়েছে তার শরীরের প্রতিটি শিরা উপশিরার সাথে যে তাকে ছাড়া এক দণ্ড থাকা দায়। রবার্ট এগিয়ে এলো, লালসিত দৃষ্টিতে তাকায় এলিজাবেথের দিকে। দৃষ্টিভঙ্গির মতে কুৎসিত তার মুখের ভাষা। অশিষ্ট মন্তব্য করতে শুরু করলো রবার্ট। ওয়াহ, তুমি তাহলে সেই বাজারে যার নাম পতিতাদের ওয়েবসাইটে উঠেছিল? এই জন্যই তো বলি এত দাম্ভিকতা কিসের? নষ্টমীর আবার এত ভাব। ইউ ফাকিং বিচ, ইউ উইল হ্যাভ টু বেগ ফর ফরগিভনেস অ্যাট মাই ফিট। অপমান ছিল অতীতের গুমড়ে ওঠা যন্ত্রণার ভারে এলিজাবেথের চোখের কোণ বাষ্পকুল হয়। অজ্ঞাতকের রুক্ষ ভাষায় কাঁপতে থাকে আড়ষ্ট রমণীর দেহ বল্লরী। এলিজাবেথ ঠোঁট কামড়ে ধরে নিজেকে সংযত করে। নিমিষে তৈরি হওয়া দুর্বোধ্য ভিড়ে শুধু কানাঘুষা, কুকথা আর কুটু ভাষা, অশ্লীল বাক্যগুলো কুয়াশার মতো চারিপাশে ঘিরে ধরে থাকে। রবার্ট আবারও চিৎকার করে উঠল। সে ফরগিভ মি মাই লর্ড। এলিজাবেথ ঠোঁট থরথর করে কাঁপছে হাত দুটো। হঠাৎ চোখে মুখে ঝলক দিয়ে উঠে অব্যাখ্যাত শক্তি। মাই লর্ড, ইউ বাস্টার্ড। বিদ্যুৎ চমকানোর মতো প্রচন্ড জোর করে চিৎকার করে উঠে এলিজাবেথ। তার হাতে থাকা পার্স দিয়ে আঘাত করলো রবার্টের মুখে। উপস্থিত সকলে হতচকিত, কিংকর্তব্য বিমুঠ হয়ে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে এলিজাবেথের দিকে। রবার্টের ঠোঁট ফেটে রক্তপাত হয়। এলিজাবেথের শরীর তখনও ক্রোধে থরথর করে কাঁপছে। রবার্ট মুহূর্তে গর্জে উঠল। ইউ বিচ, তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? সামান্য একটা রক্ষিতার এত দম্ভ! জন্ম পরিচয়হীন একটা মেয়ে। তুই কি ভেবেছিস রিচার্ড কাইনাথের মতো এত বড় গ্যাংস্টার তোর মতো পতিতার প্রেমে পড়বে? নো, নেভার। He is only using you to satisfy his physical desires. When his needs are fulfilled, your fate will be just like the other girls. He'll sell you too. হিংস্রতার প্রভাবে চিৎকার করে ওঠে রবার্ট। যখন হাত তুলে এলিজাবেথকে আঘাত করতেই যাবে ঠিক তখনই ভেসে আসে রিচার্ডের কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা। মাই লাভ। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলের চোখে মুখে ফুটে ওঠে স্পষ্ট আতঙ্কের ছাপ। সকলের মাঝে শিহরণ জাগানো নৈশব্দ নেমে আসে। জনমনে নামে ত্রাসের ছায়া। প্রত্যেকে নিজের জীবন বাঁচাতে নিজ দায়িত্বে সরে গেল। রবার্ট পাশে তাকিয়ে দেখলো তার অ্যাসিস্ট্যান্টও নেই। দূর থেকে এগিয়ে আসছে রিচার্ডের চোখে মুখে আজ কোনো রাগ নেই, হিংস্রতার ছায়া। নিজের চিবুকে দৃঢ়তা নিয়ে সে এগিয়ে আসে। হঠাৎই কোটের ভেতর থেকে একটি ডলারের বান্ডেল বের করে এলিজাবেথের সামনে এসে দাঁড়া। স্তব্ধ চোখে ঘাড় তুলে এলিজাবেথ তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। রিচার্ড এক মৃদু হাসি ছুড়ে দেয় এলিজাবেথের চোখে চোখ রেখে। সেই হাসি যেন সংক্রামক। হালকা হেসেও ওঠে এলিজাবেথ। পর মুহূর্তে রিচার্ডের বান্ডেলের উপরিভাগে খুলে ডলারগুলো এলিজাবেথের মাথার উপর ঘুরিয়ে দেয়, ঠিক যেভাবে রাজরানীর অভিষেক করা হয়। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল তার অন্তর্মহলের রাজরানীর পায়ের কাছে। বান্ডিলটি পায়ের নিচে রেখে উঠে দাঁড়ায় রিচার্ড। হঠাৎ কোমর পেঁচে এলিজাবেথকে টেনে আনে বুকের কাছে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট মি টু কিল দেম প্রিন্সেস? এলিজাবেথের ঠোঁটে খেলে যায় এক রহস্যময় হাসে। সেও কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে জবাব দেয়। রিচার্ড নিঃশব্দে কোমর ছেড়ে দেয়। এলিজাবেথ You know what you have to do? রিচার্ড নিঃশব্দে কোমর ছেড়ে দেয়। এলিজাবেথ দু পা এগিয়ে যেতেই রিচার্ড ঝড়ের মতো পাশে টেবিল থেকে একটা ওয়াইনের বোতল নিয়ে সজোরে আঘাত করে রবার্টের মাথায়। ছিটকে পড়া রক্ত এসে লাগে এলিজাবেথের জামায়। সে অসন্তোষ পেছনে ফিরে তাকায়। রিচার্ড ছটফট করতে থাকা জেমসকে পায়ের নিচে চেপে ধরে হেসে বলল,
সরি প্রিন্সেস। আমি ক্লিন করে আসছি। বলে ঠান্ডা ভঙ্গিতে চলে যায় এলিজাবেথ। এলিজাবেথ ওয়াশরুমে পথে যেতে আচমকা থমকে দাঁড়ালো। এতদিন পর তাকবীরকে দেখে শরীর কেঁপে উঠল। চেনা সেই মুখটা আজ সম্পূর্ণ ফের না। তাকবীর এখন মাকসেন রুগ্ন। একসময় সুগঠিত শরীরটা হাড়ে গড়িয়ে এসেছে, চিবুকে গর্ত, চোখের নিচে গভীর কালো ছায়া। এই করুণ পরিণতির সামনে দাঁড়িয়ে এলিজাবেথের ভিতরকার সমস্ত রাগ গলে গিয়ে এক অদ্ভুত মায়ের রূপ নিল। সে নিজেই এগিয়ে গেল, স্তব্ধ তাকিয়ে থাকা তাকবীরের সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল, আপনি মিস তাকুয়ার সাথে পালিয়ে গেলেন না কেন? তাকবীর শুধু চেয়ে রইল এলিজাবেথের চোখে মুখে, কিছু বলল না। শুধু পকেট থেকে ফোনটা বের করে এলিজাবেথের সামনে দিল। স্ক্রিনে ভেসে উঠল একটা নিউজ হেডলাইন। নিজ পেশার সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্টের চেষ্টা অভিযোগে অভিযুক্ত পলাতক সিক্রেট এজেন্ট তাকুয়া মার্কি এক ঝুঁকিপূর্ণ এনওয়াইপিডি অভিযোগে ক্রসফায়ারে নিহত হন। এলিজাবেথ প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আপনি দূরে কোথায় পালিয়ে যান? তাকবীর থেকেও না থাকার মতোই দাঁড়িয়ে রইল। ফিনফিনে শরীরখানা যেন এবার মাছ থেকে ভেঙে পড়বে। নেই কোনো অভিব্যক্তি, নেই কণ্ঠে প্রাণ। ফাঁপা দৃষ্টিতে সে বিরস মুখে বলল, তোমাকে না পেলে সবাইকে আলবিদা জানিয়ে হারিয়ে যাব, আর কখনো ফিরে আসবো না। কেউ খুঁজে পাবে না আমায়। আমি তো আপনার হইনি। তাকবীর যেন ধাক্কা খেল। অজানা উদ্বেগে চেপে বসলো ভেতরে। অবিশ্বাস্য চোখে তাকে ততোধিক বিস্ময়ে নিয়ে বলল, আমার হওনি তুমি? না। তাকবীরের চোখ ছলছল হয়ে এলো। বিষণ্ণ অনুভূতির মিশলে চুপসে গেল মন। হঠাৎ করেই যেন গুমট পরিবেশ শোকে গেয়ে উঠল। শরীরের শিরা উপশিরা বাঁচতে শুরু করে। হৃদয় রাজ্যে হানা দেয় দুঃখ। রাজ্যের সৈন্যরা মুহূর্তে ছিনছিনে ব্যথায় ছড়িয়ে পড়ে সারা শরীরে। তাকবীর তৃষিত চোখে এলিজাবেথের আদলে তাকিয়ে জড়িয়ে আশা কঞ্ছে বলে, আমি কেন এখনো বিশ্বাস করতে পারি না তুমি আর আমার না, তুমি আমার হবে না। আমার আশা এখনো কেন ভাঙে না বলতে পারো লোকেশে? এলিজাবেথ চোখ। তাকবীর আবারও বলল, তুমি আমার না হয়েও কেন মনে রয়ে গেলে? আমি তোমার হয়েও কেন তোমার মনে স্থান পেলাম না? এই প্রশ্নটা যে আমাকে রাতে ঘুমোতে দেয় না। মানুষ কেন বোঝে না বিষ মানুষকে মারে না, মানুষকে মারে মানুষের শূন্যতা। আর তোমার বিরহে আমি চাষ করি সেই মরণ ব্যাধির শূন্যতা। আদেও কি আমি বেঁচে আছি? প্রশ্ন করে বসে নিজেরই কাছে। এলিজাবেথ আবারও চুপ থাকার সিদ্ধান্ত স্থির রইল। তাকবীরের চোখের কোল ছাপিয়ে প্লাবন হলো। সে মেঘলা চোখে তাকিয়ে থাকে। এলিজাবেথের আখির মায়া ভরা মৃগ নয়নী চোখ দুটোয় বিরহ বিধুর মন যে শুধু টানে তার সর্বনাশের দিকে। শূন্য চোখে শখের নারী আপাত মস্তক নিরীক্ষণ করে দন্ত বিকশিত হাসি দিয়ে বলল, এলিজাবেথ সব হারিয়ে পাগল আমি ভেবে বসেছিলাম তুমি আমার শেষ আশ্রয়। কিন্তু তুমি আমায় রাখলে কই? না তোমার বুকে, না পায়ের নিচে। আমার ভালোবাসা এতটা তুচ্ছ ছিল না লোকেশে। বিহল হয়ে তাকবীরের দিকে তাকালো। তাকবীরের সুগভীর নিকষ কালো চোখ দুটোতে চিকচিক করছে অশ্রুরা। আশার আধারে তলিয়ে গিয়েছে শ্যাম বর্ণ। সেই নির্মল মায়াভরা চেহারা আজ বিধ্বস্ত ক্ষতবিক্ষত ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার ঘনিষ্ঠায় সিক্ত হয় অযাচিত নোনা জলে। এলিজাবেথ শান্ত গলায় বলল, আমি খুব করে চাই আমার সন্দেহ ভুল প্রমাণিত হোক। এই মুহূর্তে এসে আমি চাচ্ছি আমার সন্দেহ সত্য হলেও তা যেন মিথ্যে হয়। আপনি যেন সারা জীবন আমার ভালো মানুষ হয়ে থাকুন। আপনি বিশ্বাসঘাতক হলেও আপনি একমাত্র মানুষ যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করছি একটা সময়। আমি সবসময় আপনার মঙ্গল কামনা করে এসেছি। নিজের আগে সৃষ্টিকর্তার কাছে আপনার জন্য প্রার্থনা করেছি, খুব করে চেয়েছি আপনার জীবনেও যেন এমন কেউ আসে যে আপনাকে আগলে রাখবে, আপনার মতোই আপনাকে ভালোবাসবে। কিন্তু যখন দেখলাম আমার বিশ্বাসের পাহাড় ধীরে ধীরে ধসে পড়ছে, তখন যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে যখন অনুভব করলাম মানুষটার ছিল হৃদয়ের খুব কাছের কেউ। ভালো থাকুক বেঈমানেরা। এলিজাবেথ চলে যেতে উদ্যত হলে তাকবীর পেছন থেকে এলিজাবেথের পা জাপটে দিল। উম্মাদ লোকটা অসহনীয় ব্যথায় শব্দ করে কাঁদতে থাকে। তার আহাজারিতে নিঃশব্দ চারিপাশ। এলোকেশে আমার এলোকেশে, তুমি তো আমার না। অন্যের পাথরের হারে তোমার সৃষ্টি, অন্যের ভালোবাসা তুমি, অন্যের স্ত্রী তুমি।
আমার ভাই, আমার রক্ত, আমার আপন ভাইয়ের স্ত্রী তুমি। সবটা জানার পরও আমি কেন বলতে পারছি না তোমায়? আমি এখনো কেন মানতে পারছি না তুমি আমার হবে না? তোমাকে পাওয়ার আর কোনো সম্ভাবনা যে রইল না। আমি কেন তো অবুঝ? আমার মন কেন মারে না? হেলো কি সে আমার না? সে কখনো আমার হবে না। আমি বাঁচতে পারছি না, বিশ্বাস করো। আমি মরতে চাই, আমাকে মরতে দাও তোমরা। সে ক্ষমতা দিয়ে আমার জেল ফাঁসে আটকে রেখেছে। তোমার স্মৃতি আমাকে আত্মহত্যা করতে দিচ্ছে না। আমি কি করব বলতে পারো? তোমরা একটু মায়া করো আমার উপর, আমাকে মরতে দাও। শখের মানুষটাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। তুমি যে আমার খুব শখের ছেলে, আমাকে মুক্তি দাও তোমরা এই দহন থেকে। আমার সকল পাপের জন্য আমি ক্ষমা চাচ্ছি, তোমরা মাফ করো আমায়। আমি তো কবেই ধ্বংস হয়ে গিয়েছি, আর কেন পড়ে আছো আমার পিছনে? আমি মরতে চাই, ওপরে যেতে চাই। খোদার সামনে দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন করতে চাই, কি কমতে ছিল আমার ভালোবাসায়? আমি কেন পেলাম না আমার এলোকেশিকে? আমার 4 বছরের চাওয়া আকাঙ্ক্ষার মূল্য কোথায় রইল? খোদার আরো সেকে পৌঁছায়নি আমার আর্তনাদ। খোদা তো সবটা শুনেছে, দেখেছে কিভাবে আমি ছটফট করেছি তোমাকে ছাড়া, কত পাপ করেছি তোমাকে পাওয়ার জন্য। তোমার পাওয়ার জন্য কিভাবে সব পাপ থেকে বেরিয়ে এসেছিলাম, আমার খোদা তো সাক্ষী ছিল। তো কেন আমি পেলাম না তোমায়? এলিজাবেথ লোকটাকে সোজা করে তার মুখোমুখি বসলো, নরম স্বরে ডাকলো, ভালো মানুষ। তাকবীর ছলছল নয়নে এলিজাবেথের দিকেই তাকায়, ঠিক যেভাবে শেষ ট্রেনের যাত্রী পেছন ফিরে তাকায়। সে ভেতরে সমগ্র আবেগ, প্রেম, চাপা কষ্ট ঢেলে দিয়ে প্রতি উত্তর করলো, হেলো কিসে? ভাগ্য লাগে ভালো মানুষ, ভাগ্য লাগে ভালো মানুষ। শখের মানুষকে পাওয়ার জন্য ভাগ্যের লিখনেই যদি না থাকে তবে চাইলেও কিছু পাওয়া যায় না। আপনি আমার জীবনে এসেছিলেন আমার স্বামীরও আগে ভালোবেসেছিলেন আমায় নিঃস্বার্থভাবে, কিন্তু তবু আমি পারিনি আপনাকে ভালোবাসতে, কারণ আমার ভালোবাসা বিধাতা রাখেন অন্য কারোর জন্য, যার হাত ধরে আজ আমি চলেছি। বিশ্বাস করুন, যদি আপনাকে ভালোবাসার সামর্থ্য আমার হৃদয়ে থাকতো তবে অনেক আগেই আমি আপনার প্রেমে হেরে যেতাম। তবে সেই অধিকারটা আমার ছিল না, হয়তো কখনো ছিলই না। শান্তস্বর কথাগুলো বলে চলে গেল এলিজাবেথ। কিন্তু লোকটার অশান্ত মন আর শান্ত হলো কই না। সে ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে থাকলো, থামলো না কান্না। বেচারা বুঝি না তার এই সস্তা অবুঝ কান্নাগুলোই মেয়েদের চোখে পুরুষের ভালোবাসাকে ঠুনকো আর অমূল্য করে তোলে। কিছু দূর যেতে এলিজাবেথের ফোনে অপরিচিত একটি নাম্বার থেকে কল আসে। ফোন কানে তোলার সঙ্গে সঙ্গে ওপাশে ভেসে আসে বিকৃত এক কণ্ঠস্বর। হিমশীত সেই কণ্ঠের শরীরের লোম খাড়া হয়ে যায় এলিজাবেথের। মমকে চাই। এলিজাবেথের কণ্ঠস্বর কেঁপে ওঠা, গলাটাও যেন শুকিয়ে যায়, তবু সে বলে, শুভাকাঙ্ক্ষী না হলে কি কেউ এমন খবর দেয়? সে তীব্র নিঃশ্বাসে বুক ভরতে থাকে, চারপাশে তাকিয়ে রিচার্ডকে খোঁজে, চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, কি প্রমাণ আছে যে আমার মা আপনারই কাছে? রিচার্ডের লোকটা বিদকুটে হাসিতে গা শিউরে ওঠে এলিজাবেথের। বলেই ফোন কেটে দেয়। 1 সেকেন্ডও না যেতে হোয়াটসঅ্যাপে ভেসে আসে একটি ভিডিওটা দেখা মাত্র এলিজাবেথের হাত থেকে ফোনটা পড়ে যায়। হৃদয়টা জমে বরফ হয়ে আসে। এলিজাবেথ ছুটতে চায় রিচার্ডের দিকে। রিচার্ড নিজেও তখন গাড়ির দিকে দৌড়াচ্ছিল। এলিজাবেথ দৌড়ে গিয়ে রিচার্ডের বাহু আঁকড়ে ধরে চিৎকার করে উঠল। রিচার্ড আমার মা। আগে ফাঁকে নিজেকে ছাড়িয়ে নেয়, গাড়ির দিকে ছুটে যেতে যেতে বলল, হোটেল থেকে 1 পাও নড়বে না, ন্যাসো ইন ডেঞ্জার। আমি যাচ্ছি। এলিজাবেথ নিস্তব্ধ চোখে তাকিয়ে থাকে রিচার্ডে চলে যাওয়ার পথের দিকে। ঝড়ের বেগে রিচার্ড মিলিয়ে যায় দৃষ্টির বাইরে। শহর থেকে অনেক দূরে জনমানব শূন্য এক এলাকায় এসে থামলো রিচার্ডের গাড়ি। সামনে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রায় পরিত্যক্ত একটি বিল্ডিং। রিচার্ডের মুখে স্পষ্ট উত্তেজনা, চোখে মুখে হিংস্র এক রূপ। সে দরজা ঠেলে বেরিয়ে ছুটে চলল বিল্ডিংয়ের দিকে। ঠিক তখনই ফোন বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো ন্যাসর কণ্ঠস্বর। বস প্লিজ আর আসবেন না, ওরা সংখ্যায় অনেক। সাধারণ একজন বডিগার্ডের জন্য নিজের জীবন রিস্কে ফেলবেন না। এভাবে একা অস্ত্রহীন ছুটে আসাটা ঠিক হয়নি। রিচার্ড চারপাশে চোখ বোলালো। ওপরের দিক তাকাতেই চোখ আটকে গেল বিল্ডিং এর ছাদে। সেখানে
রেলিং এর পাশে দাঁড়িয়ে আছেন ন্যাসো, সুস্থ অক্ষত, তবে মাথায় বন্দুক ঠেকানো। দৃশ্যটা দেখে রিচার্ডের চোখে মুখে সব আতঙ্ক মিলিয়ে গেল। ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ন্যাসো সাধারণ একটা বডিগার্ডের জন্য এসেছি। কে বলল? আমি তো আমার ভাইকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিতে এসেছি। চোখে রহস্যময় আতঙ্ক আর অস্থিরতা, কণ্ঠ কাঁপছে তার। সে চিৎকার করে বলে, বস প্লিজ, আমার জন্য নিজেকে বিপদে ফেলবেন না। রিচার্ড তাদের দাঁত চেপে আগুন ভরা চোখে চেয়ে প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, যতক্ষণ তোমরা আমার সাথে আছো কোনো বিপদ আমাকে ছুঁতেও পারবে না। আমার আপনার সাথে কথা আছে। রিচার্ড কথা শেষ না করে ফোন কেটে পকেট থেকে বের করে আনে নিজের ব্যক্তিগত রিভলভারটা। সামনে এগোতে যাবে ঠিক তখনই পেছন থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে। রিচার্ড থেমে যায়, চকিতে পেছনে করে এলিজাবেথ দাঁড়িয়ে আছে রাস্তার অপর প্রান্তে। এলিজাবেথ তখন রিচার্ডের গাড়ি অনুসরণ করতে করতে এই জনমানবহীন স্থানে পৌঁছেছে। রিচার্ডের চোখে চোখ পড়তে সে রাস্তার অপর প্রান্ত থেকে ছুটে আসার জন্য পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে একটি গুলির ঝাঁজ এসে রিচার্ডের বুক ঝাঁঝরাই করে দেয়। মুখ থেকে ছিটকে বেরোয় রক্ত। অবিশ্বাস্য চোখে ঘুরে দাঁড়ায় রিচার্ড। নিষ্প্রিয় রক্তশূন্য চোখে যা দেখলো তা হলো ন্যাসোর হাতে ধরা রিভলভার। ন্যাসোর চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, চোয়াল কাঁপছে। রিচার্ডের স্তব্ধ চোখে ন্যাসোর দিকে তাকাতে দ্বিতীয় গুলি ছুড়ল ন্যাসো। না! এলিজাবেথের হাহাকার চারপাশ কাঁপিয়ে তোলে। রিচার্ড এবার চোখ সরিয়ে সামনে তাকায়। সদ্য বুকে জায়গা নেওয়া ছোট্ট দুটো গর্ত থেকে ঝর্ণার প্রবাহের মতো রক্ত ঝরছে। হঠাৎই একটা কালো SUV এসে দাঁড়িয়েছে এলিজাবেথের সামনে। দরজাটা খুলে কয়েকজন লোক ঝাঁপিয়ে পড়ে এলিজাবেথকে তারা জোর করে গাড়িতে তুলতে থাকে। রক্তাক্ত গুলিবিদ্ধ শরীরে রিচার্ড ছুটে যেতে চেষ্টা করে সেদিকে, কিন্তু তখনই প্রচণ্ড শব্দে এক মালবাহী ট্রাক ধাক্কা মারে তার শরীরে। রিচার্ডের দেহ শূন্য ভাসায়, মুখ থেকে ছিটকে বেরোয় আরেক দলা রক্ত। ভাসতে ভাসতে সে অসহায় চোখে দেখে রিচার্ড গাড়িটা এলিজাবেথকে নিয়ে চলে যাচ্ছে শব্দ করে। ধুলো উড়িয়ে রিচার্ডের শরীর আছড়ে পড়ে মাটিতে, মুখটা থুবড়ে পড়ে একটা ইটের ওপর। শেষবারের মতো রিচার্ডের চোখে পড়ে এলিজাবেথের মুখ, তারপর চোখ বন্ধ হয়ে যায়। সবকিছু নিঃশব্দ। বৈশাখের মাঝামাঝি শুষ্ক খাল বিলগুলোতে ধীরে ধীরে ফিরে আসছে প্রাণ। 2 দিনের টানা চৈচম্বর বৃষ্টির জল আজ রাক্ষসের মতো গিলে নিচ্ছে বৈশাখে রোদের হিংস্রতা। হসপিটালের মাথার উপর জিদ্দি বাচ্চার মতোই ঠায় দাঁড়িয়ে সূচি মামা। রাজধানীর সর্বোচ্চ সম্মানিত হাসপাতাল, ইভার কেয়ার হাসপাতাল, দরিদ্রের চিকিৎসার প্রথম এবং একমাত্র ভরসা। হাসপাতালে VIP কেবিনে আজ টকবগে উত্তেজনা। 14 দিন অচেতন থাকার পরে অবশেষে জ্ঞান ফিরেছে রিচার্ডের। সে ভয়াল অ্যাক্সিডেন্টে রিচার্ডের মুখ থুবড়ে পড়েছিল ইটের ওপর। মাথায় ঘটে অভ্যন্তরীণ আঘাত। মুখের একপাশ থেতলে যাওয়া চেহারাটা চিনে নেওয়ার মতোই ছিল না। জ্ঞান ফিরে এলেও কথা বলতে পারেনি, চোখ মেলেনি। তবে দীর্ঘ চিকিৎসার পর রিচার্ডের মুখে সফল সার্জারি সম্পূর্ণ হয়। সিঙ্গাপুরের একজন খ্যাতিমান স্পেশাল সার্জনের হাতেই হয়েছে মুখমণ্ডলের পুনর্গঠন। আজ সেই মুখ থেকে ব্যান্ডেজ খোলার দিন। কেবিন জুড়ে চাপা শ্বাস, থমথমে হাওয়া। এক হাতে আয়না ধরে আছে সহকারী চিকিৎসক, পাশে দক্ষ হাতে অপারেশন করা স্থান থেকে ব্যান্ডেজ সরিয়ে নিচ্ছে সার্জন। ধীরে, অত্যন্ত মৃদু স্পর্শে তার চিন্তিত মুখাবের চাপা ভয়। রিচার্ডের পাশে দাঁড়িয়ে আছে লুকাস, চোখে উদ্বেগ স্পষ্ট, ঠোঁটে অস্পষ্ট প্রার্থনা আর বুক জুড়ে অজানা এক ভয়। সে জানে রিচার্ডের মুখমণ্ডল থেকে ব্যান্ডেজ খোলার পর রিচার্ডের সর্বপ্রথম প্রশ্ন কী হবে। সেই প্রশ্নের উত্তর তার কাছে নেই। বিশাল আয়োজন করে প্রস্তুতি নিয়েও সে ব্যর্থ, তারা ব্যর্থ। ভেতরে ভেতরে তটস্থ অগ্রসাহী তাণ্ডবীয় ঝড়ের তীব্রতা নিয়ে। তবে তেমন কিছু হলো না। ঝড় শুরু হওয়ার পূর্বে মুহূর্তে নিস্তব্ধতা কেবিন জুড়ে। সম্পূর্ণ ব্যান্ডেজ খুলতে সার্জনের ভেতর থেকে চাপা উদ্বেগ বিলীন হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল অ্যাপ্রন পরিহিত নিপাট ভদ্রলোক। উদ্বিগ্নতা ঠাসা লুকাসের মুখ প্রসন্নতায় উদ্ভাসিত হলো। অনুভব করল দীর্ঘক্ষণ ধরে বুকের উপর দুমড়ে পড়া ভারী পাথরটা আর নেই। হালকা লাগছে বুকের বাপাস। তবুও সে মনের ভেতর অস্থিরতা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সৈন্য দৃষ্টিতে পরখ করছে রিচার্ডকে। তার অবচেতন মন দেখল প্রাণ ভরে বসের নতুন রূপ। রিচার্ডের প্রস্তর কঠিন মুখে দৃষ্টিনন্দন তেমন কোনো পরিবর্তন আসেনি, শুধু নতুন ত্বকের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছে গালের কাটা দাগটা।
দারুণ এলাহি আয়োজনের মাধ্যমে মুছে দেওয়া হয়েছে সেই রোমহর্ষক অতীতে নৃশংস কারুকাজের নিদর্শন। সবকিছু ঠিকঠাকই আছে তা গভীর সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বেরিয়ে গেল ডক্টরস। কক্ষ জুড়ে পিনপত নীরবতা। সময় নিয়ে রিচার্ড চোখ খুলল। অন্তর্গত ভয় নিয়ে সেই সর্বপ্রথম তাকালো হাতের দিকে। ক্যান্ডেল লাগানো হাতটা খালি দেখে বুক ছিঁড়ে বেরিয়ে গেল করুণ দীর্ঘশ্বাস। সঙ্গে সঙ্গে চোখ বুজে নিল নিবিড় নৈশব্দ। তার একটি মাত্র প্রশ্নের উত্তর সে নিঃশব্দেই পেয়ে গেছে। এলিজা নেই থাকলে ভঙ্গুর প্রকৃতির মেয়েটা নিশ্চয়ই তার হাতটি শক্ত করে ধরে পাশে বসে থাকতো। চোখে থাকতো এক আকাশ কাতরতা। বস, লুকাস আয়নাটা রিচার্ডের মুখের সামনে ধরে রুদ্ধ কণ্ঠে ডাকলো। রিচার্ড এবারে সময় নিল। লোকটার আচরণে মনে হচ্ছে সে চোখ খুলতে ভয় পাচ্ছে। এর পেছনে রহস্য একমাত্র এই মানুষটাই জানে। পেরিয়ে গেল সময়ের বাধা। কিছু মূল্যবান সময় অবশ্য চোখ খুলল রিচার্ড। দৃষ্টি রাখলো স্বচ্ছ আয়নায়। তেমন কোনো পরিবর্তন ধরা পড়লো না তার ইগলস দৃষ্টিতে। মাথার ব্যান্ডেজ 3 দিন আগেই খোলা হয়েছে, চুলগুলো একদম ছাটানো। রিচার্ডের মনে পড়লো 3 মাসের মিশনে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর চুলগুলো এভাবেই ঝাঁটিয়ে ফেলা হয়েছিল। আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কারণ লাল রঙা কেশ রাশির সেই মেয়েটা নিজের দিকেই তাকিয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছে হলো না রিচার্ডের। তীব্র বিতৃষ্ণা নিয়ে চোখ ফিরিয়ে ফেলল সে। নিঃশব্দে গিয়ে দাঁড়ো জানালার কাছে। গোধূলির মরার রোদ ঝিমুচ্ছে জানালার কানে সে। রিচার্ড ফাঁপা দৃষ্টিতে তাকিয়ে থাকে কমলা রঙের আকাশে। আকাশে সূর্য নেই, ধরিত্রীতে নেই সূর্যের তেজস্ক্রিয় রশ্মি রঙা কুন্তল রাশির সেই নাড়িয়ে। রিচার্ড যেন আকুল পাথরে পড়ল। হঠাৎ করে বুক হিম হয়ে আসে, তার হাত পা ঠান্ডা হয়ে আসে। অপ্রতিরোধ রিচার্ডের দু চোখ সজল হয়ে আসে। তার পুরুষচিত্ত অপ্রতিরোধ রাগ, পৈশাচিক হিংস্রতা, একা বাঁচা দৃঢ় আত্মবিশ্বাস, চোখে ধাউ ধাউ করে জ্বলতে থাকা প্রতিশোধ স্পৃহা, নাক উঁচু দম্ভে ভরা লোকটার সকল তেজ হঠাৎই ম্লান হয়ে আসে। নিজেকে আবিষ্কার করলো ভঙ্গুর স্বামী হিসেবে, ব্যর্থ প্রেমিক হিসেবে। জঘন্য এত বদনামের ভারে মুষড়ে পড়ে তার হৃদয়। রিচার্ডের চোখ গেল হাতের পিছের ওপর। দীর্ঘদিন ধরে স্যালাইন চলার কারণে চামড়া যেন মরে গিয়েছে। নেই সেই উজ্জ্বলতা। টকবকে রগগুলো অবিশ্রাম ইঞ্জেকশনের সুচারু খাতে নুয়ে পড়েছে। হঠাৎ রিচার্ডের মানুষপটে ভেসে উঠল এক অনিন্দ সুন্দর চাঁদনি রাতের অনুপম দৃশ্য। তারা দুজন খোলা আকাশের নিচে উন্মুখ টেরেসে একে অপরের সত্তায় নিজেদের উষ্ণতা ছড়ানোয় মগ্ন ছিল। এলিজাবেথ ছিল রিচার্ডের কোলে অর্ধ অনাবৃত অবস্থায়। স্বামীর অপ্রতিরোধ হাতের স্পর্শে কাঁপছিল তার দেহ বল্লরি। মোমের মতো উদর নরম পিঠচুড়ে ছিল লোকটা নিষ্ঠুর উষ্ণের রাজত্ব। নিঃশ্বাসে ছিল অস্থির ভাব, গভীর অন্তরঙ্গ। মুহূর্তে আচানক এলিজাবেথের চোখ গিলেছিল রিচার্ডের হাতে। পূর্ণিমার দীপ্তিময় আলোয় রিচার্ডের মোম ঢালা লালিত হাত যেন চাঁদের আলোরই প্রতিবিম্ব। কত শুভ কোমল নিখুঁত এক সেই অপ্রার্থিক মুহূর্তে এলিজাবেথ তার ধপধপে হাতটি নিজের হাতের পাশে ধরে মিলি বলেছিল, আপনার গায়ের রং দেখে বোঝাই যায় না আপনি বাঙালি, যেন বিদেশি কোনো বিড়াল। ইস, কি অপরূপ আপনার হাতের রং। মাঝে মাঝে আমার খুব হিংসে হয়। রিচার্ড ফ্রুকুচকে তাকাতে এলিজাবেথ পরপরই তাকালো রিজের গোলাপি হাতের দিকে। মুহূর্তেই মনে হলো যেন দুইটি হাত নয়, দুইটি সৌন্দর্যের প্রতিযোগিতা। কেউ কারো চেয়ে কম নয়। এক চুলতে সংকোচে এলিজাবেথ পড়ল দ্বিধায়। নিজেই সিদ্ধান্ত নিতে পারছে না কে এগিয়ে। হঠাৎই সে রিচার্ডের গলায় বাহু জড়িয়ে ধরে এক চুলতে উচ্ছ্বাস নিয়ে বলেছিল, আমি তো এখন শুধু ভাবছি আমাদের বাচ্চাটা কত সুন্দর হবে। আই ক্যান্ট ওয়েট টু সি হিম হার। রিচার্ড নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে আছে। লুকাস নিজেও বিস্ময় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে রিচার্ডের পেছনে। রিচার্ডের এই স্তব্ধতা ঘূর্ণিঝড়ের আভাস। নিজের ব্যর্থতার অস্বস্তিতে গুম হয়ে যায় মন। লুকাস সাহস সঞ্চয় করে অনুনয়ে বলল, বস, আমরা খুব শীঘ্রই ম্যামকে খুঁজে বের করব। নাথিং ক্যান স্টপ আস। ন্যাসো, কাম ইনসাইড। লুকাস চমকে উঠল রিচার্ডের রাশভারী আওয়াজে। চমকে উঠল দরজার আড়ালে থাকা মানুষটাও। দীর্ঘ সময় গড়িয়ে যাওয়ার পরও কেউ না আসায় রিচার্ড ধৈর্যচ্যুত হয়ে কঠিন গলায় ঢাকল, ন্যাসো।
নিঃশব্দে পা ফেলে ভেতর প্রবেশ করলো বলহীন নিষ্প্রাণ ন্যাসা। তবে এগুলো সাহস হয় না। প্রস্তর মূর্তির মতো দূরত্ব রেখে দাঁড়িয়ে রইল, নত দৃষ্টি নিবিষ্ট লুকাস সহযোগিত। অনবরত ঢোক গেছে সে, আঁচোকে রিচার্ডকে দেখছে একবার তো আবারও ন্যাসোকে। ধূসর রঙের টি শার্ট পরা ন্যাসোর গমরঙা পেলব চেহারা কাল রাত্রির আধারে তলিয়ে গিয়েছে। অনাহারে গ্লানিতে অন্তর্দাহনে চিমসে যাওয়া চোয়াল সাক্ষী নিদ্রাহীন রাতগুলোর বাদামি চোখ জোড়া লড়ে নিবদ্ধ। একটু দীর্ঘদেহী ছায়া এসে দাঁড়ালো তার সামনে, শূন্য চোখে নিরীক্ষণ করছে তার আপাত মস্তক। ন্যাসোর নিঃশ্বাসে অস্থিরতা বাড়ে, রক্ত চলাচল কিছুক্ষণের জন্য থেমে যায়। সে নিঃশ্বাস আটকে কম্পিত কণ্ঠে বল, সরি বস। বরফের থেকেও ঠান্ডা রিচার্ডের কণ্ঠস্বর ঘাড় বাঁকিয়ে বলল, জাস্ট সরি। ন্যাসোর চোখে বাষ্পকুল হয়, অবিষ্ট গ্লানি বোঝ ঝুঁকো ধোয়ার মতো চারপাশ থেকে ঘিরে ধরে তাকে। ওই একটা ভুলই তাকে এতদিন যাবৎ আত্মগ্লানিতে কুড়ে কুড়ে খাচ্ছে। বুকের ভেতর এত এত বড় বোঝা নিয়ে আর থাকতে পারছে না সে। এই গ্লানি নিয়ে বাঁচা যায় না। নিজ অবস্থান থেকে ন্যাসো তার দিকটা ব্যাখ্যা করার চেষ্টা করলো জড়িয়ে আসা কঞ্চে। জেমসের লোকেরা ইব্রাতকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। জেমস আমাকে থ্রেট দেয়, যদি আপনাকে শুট না করি তাহলে ওরা ইব্রাত আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। থ্যাংক গড, তখন লাকিলি লুকাস ঠিক সময় ওখানে পৌঁছাতে পেরেছিল, তাই ওদের কোনো ক্ষতি হয়নি। বিশ্বাস করুন বস, আমি প্রি প্ল্যান সাজিয়ে আপনাকে ওখানে যাবার জন্য কল করেছিলাম, কিন্তু আমরা জানতামই না যে জেমসের কাছে প্ল্যান বি ছিল। হঠাৎ করে ট্রাক। ন্যাসোর কণ্ঠ রোদ, চোখে কলবে গরুর ঘোরাঘুরি খাচ্ছে জলরাশে। রিচার্ডের মসৃণ কপালে ভাঁজ পড়ল চিন্তার বলি রেখা। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। সে এবার তার প্রেক্ষাপট থেকে ন্যাসোর অবসান উক্তি বলতে লাগলো, তোমার প্ল্যান ছিল নিখুঁত, শীতল, হিসেবি আর ধূর্ততায় মোড়ানো। লুকাসকে ইব্রাতের কাছে পাঠানোটা ছিল একেবারেই কৌশলী চাল। জেমস কিছুই জানতো না, আর সে জানতো না তুমি রিচার্ড কায়নাতের পোষা, যে মরবে তবু বিশ্বাসঘাতকতা করবে না। তাই তুমি বেছে নিয়েছিলে বুদ্ধির আশ্রয়। তুমি ঠিকঠাক নিশানা করেছিলে। 9 AM থেকে আমার কাঁধের কোমল মাংসে গুলি করেছিলে, যাতে করে প্রাণ না যায়, অতিরিক্ত রক্তক্ষরণে শুধু সেন্স হারাই, যাতে সময় মতো লুকাস ইব্রাতকে উদ্ধার করতে পারে। এরপর জেমসের আদরের সৈন্যদের মৃতদেহ আমার পোষা শকুনের ভোজন ছিঁড়ে টেনে গিলে ফেলা সবটাই ছিল তোমার নকশার অংশ, রাইট? কিন্তু তোমার গাণিতিক ছকে মিস হয়েছিল একটা অজানা চলক। তোমাদের ম্যামের আগমন। আমার ট্রাকের সাথে তার সেই আকস্মিক সংঘর্ষটা ছিল তোমার প্ল্যানের বাইরে, অথচ ওই বাইরেটাই আজ সব কিছু ওলট পালট করে দিল। অ্যাম আই রং? ন্যাসো হতবিহ্বল হয়ে রিচার্ডের দিকে তাকালো। তার চোখে কাতর দৃষ্টি বলছে, হ্যাঁ সব সত্য। সে নেমো খারাপ না, নুন খেয়ে গুণ গাওয়ার স্বভাব তার না থাকলেও পিঠ পিছু ছুরি মারার মতো অকৃতজ্ঞ তো নয় সে। সে অনিমেষ চোখে রিচার্ডের দিকে তাকিয়ে থাকে। পরপরই নিজ কর্মকাণ্ডের অনুতাপে মাথা নত হয়। নত শ্রীমুখে দাঁড়িয়ে থাকে নৈশব্দ শীতল আত্মব্যথা নিয়ে। যে মানুষটা তাকে এতটা বিশ্বাস করে, সেই মানুষটার বুকে গুলি চালিয়েছে সে। কথাগুলো ছুরি না ন্যাসোর হৃদয়ে ধাক কাটতে থাকে। গ্লানিতে রক্তাক্ত হয় অভ্যন্তর। তাদের মাঝে লুকাস কিংকর্তব্য বিমুঠ হয়ে দাঁড়িয়ে। রিচার্ড ধূর্ত, সে জানতো, মনে প্রাণে বিশ্বাসও করত। তবে সময় যত গড়াচ্ছে ততই সে রিচার্ডের প্রতি মুগ্ধ হচ্ছে। রিচার্ডের চোখে তখনও চাপা হাসির সয়ালাপ। সে সন্তর্পণে হাস রাখলো ন্যাসোর কাঁধে। ন্যাসো চমকে উঠছে, রিচার্ডের দিকে তাকায়। সামনের লোকটার চোখে সুদূর আশ্বাসে এবার তার চোখ কোল ছাপিয়ে প্লাবন হলো। ছুটে গিয়ে চাপড়ে ধরলো রিচার্ডকে, হু হু করে কেঁদে উঠল। রিচার্ডের ভারী নিঃশ্বাস ফেলে ন্যাসোর পিঠে হাত রাখে। দুফোঁটা নীরবে গড়িয়ে পড়ল লুকাসের চোখ থেকেও। রিচার্ড প্রস্তুর কঠিন মুখে দেয়ালে পিঠ ঠেলিয়ে আছোয়া হয়ে বসে আছে, চোখ বন্ধ করা। গভীর ভাবনায় নিমজ্জিত সে। দীর্ঘক্ষণ হাত শক্ত করে মুষ্টিময় করে রাখার কারণে সাদা ব্যান্ডেজ লালচে বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। তবুও সে নির্বিকার নিরুদ্বেগ। পাশেই লুকাস চিন্তিত
মুখে সোফায় বসে আছে। 22 দিন হয়ে গিয়েছে এলিজাবেথ নিখোঁজ। এতদিন চেষ্টা করে কোনো খোঁজ পাওয়া যায়নি। জেমসের কোনো খবর নেই। এত লোক লাগানো হয়েছে, তারপরও হদিস মিলছে না। অথচ আড়ালে থেকে নিখুঁত নিশানায় কোপ দিয়ে যাচ্ছে অপার পরিকল্পনায়। হঠাৎ নাসো তৃপ্ত পদচ্ছাপে রিচার্ডের সামনে এসে দাঁড়ায়। রিচার্ড চোখ খুলতে সে তার সামনে একটা ভিডিও ক্লিপ তুলে ধরল। এটা সেদিনের সিসিটিভির ফুটেজ, যেদিন এলিজাবেথ সবিতা বেগমকে খুন করেছিল। লুকাস, নাসো, রিচার্ড তিনজনেই দেখলো এক নতুন এলিজাবেথকে। এই নৃশংস এলিজাবেথকে তারা কখনো দেখেনি। এই তেজ, এই নৃহিংস্রতা এতদিন কোথায় লুকিয়েছিল? সবিতা বেগম মনে প্রাণে নিজেকে রক্ষা করতে চেয়েছিল, কেঁদেছিল, হাত জোর করেছিল, কিন্তু প্রতিশোধে উন্মত্ত এলিজাবেথ চোখে সেদিন আরতি ছিল তুচ্ছ, একটা পোকামাকড় কান্নার মতোই। একবার নয়, বারবার ঠান্ডা মাথায় যান্ত্রিক ভঙ্গিতে সে ছুরি বসিয়েছিল সবিতা বেগমের বুকে, পেটে, গলায়, হাড়ে টেকে। ছুরি থেমেছে, আবার চালানো হয়েছে। একবার যেন কাটছিল শুধু শরীর নয়, সমস্ত অতীত প্রতারণা, অপমান, রক্ত ছিটকে গিলে দেয়ালে আঁকছিল লাল ছবির মতো বিভৎস চিহ্ন। সবিতা বেগমের গোঙানির আর ছুরির মাংস কাটার ক্যাচ ক্যাচ শব্দে মিশে তৈরি প্রচুর এক শ্বাসরুদ্ধকর নরক সঙ্গীত। একটা ঘরজোড়া মৃত্যুর অক্রেস্টা। রিচার্ড দৃষ্টি ফিরে নিল। ন্যাসো ফোন পকেটে গুজিয়ে রেখে শান্ত গলায় বলল, ডোন্ট ওয়ারি বস, আই থিঙ্ক শি ক্যান প্রোটেক্ট হারসেলফ, শি ইজ এনাফ স্ট্রং না? হঠাৎ রিচার্ডের চোখে মুখে বিজলি খেলে গেল। কণ্ঠস্বরটা ভারী ভাঙা শোনালো। হাউ অ্যাবাউট মি? হাউ অ্যাবাউট মি? হাউ কুড আই সার্ভাইভ উইদাউট হার? বরাবরের মতো রিচার্ড অনুভূতি প্রকাশে ব্যর্থ। তার চোখ থেকে অশ্রু বেরোয় না, বেরোয় রক্ত। তবু অভিব্যক্তি থেকে পাথরের ন্যায় লুকাস পাশ থেকে বিরস মুখে বলল, বস, জেমস তো একেবারেই বেপাত্তা। শেষবার ওকে শিরিষি দ্বীপে দেখা গিয়েছে। কোনো সোর্স পাচ্ছি না যেটার মাধ্যমে ম্যামের কাছে পৌঁছাবো। রিচার্ড খুব মনোযোগ দিয়ে লুকাসের কথা শুনল। গভীর চিন্তার ভাঁজ পড়ল তার রাজভারী কপলে। রিচার্ড লুকাসের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, হোয়ার ইজ হার ফোন? লুকাস এলিজাবেথের গ্লাস ফাটা ফোনটা রিচার্ডের হাতে দিল। রিচার্ড তার ধারণা অনুযায়ী সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপে গেল সে এবং সেই ভিডিওটা ওপেন করলো। ভিডিও দেখা মাত্র উৎসুক ন্যাস ও লুকাস সচকিত চোখের মনোযোগ ঘুরিয়ে একে অপরের দিকে তাকালো। লুকাস বিস্ময় বিষ্ট গলায় বলল, বস, এটা তো মিস এল। মিস এলিসা? রিচার্ড ফোন বেডে রেখে আবারও দেয়ালে গা এলিয়ে দেয়। ন্যাসর গম্ভীর মুখে ততোধিক বিস্ময় নিয়ে বলল, রিচার্ড, কিন্তু বস, জায়গাটা আসলে কোথায়? এমন ভয়ঙ্কর স্থান তো শুধু সিনেমা বা দুঃস্বপ্নেই মানায়, বাস্তবে নয়। আমার তো মনে হয় পৃথিবীতে এরকম নরক সদৃশ কারাগার সত্যি আছে কিনা তা নিয়ে সন্দেহ। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জেমসের কাছে মিস এলিসা গেল কিভাবে? কোনো প্রশ্নের উত্তর দিল না। সে উঠে দাঁড়ালো, হাতের ক্যানোলাটা নিস্তরঙ্গ মেজাজে একটানে ছিঁড়ে ফেলে মেঝেতে, সাথে কয়েক ফোঁটা রক্ত ছিটকে পড়ল সাদা দেয়ালে। লুকাসের হাত থেকে কালো ব্লেজার নিয়ে পড়তে পড়তে বলল, গাইস, গেট রেডি, আমরা ইতালি যাচ্ছি। তাদের কারোর মুখেই দ্বিমতের ছাপ দেখা গেল না, সুতরাং তারা সদা প্রস্তুত। রিচার্ড খাড় বাঁকাতে বাঁকাতে ন্যাসের উদ্দেশ্যে বলল, মায়া, মাফি আর ওদের বাচ্চাদের সাথে নিয়ে নাও। ওরা এখানে কার সাথে থাকবে? মায়া ও মাফি এখন একটি পুত্র ও 3টি কন্যা সন্তানের পিতা মাতা। 4 জনই মায়ার গায়ের উজ্জ্বলতা পেয়েছে। অহংকারী মনোভাব দেখিয়ে বাপের ধারণী ন্যাসো একটু ইতস্তত গলায় বলল, বস, ওরা না হয় ইব্রাতের সাথে থাকুক, রাত একদম একা হয়ে পড়বে তো। রিচার্ড কিছু বলল না। ফুস নিঃশ্বাস ফেলে সামনে পা ভাড়াতে পেছন থেকে লুকাস বলল, বস, বস, পাশের কেবিনে আপনার ভাই। রিচার্ড ফ্রুকুসকে পেছন ফিরতে লুকাস থমথমে গলায় বলল। রিচার্ডের রক্তিম চোখের দিকে তাকে শুষ্ক ঝোঁক দিল লুকাস। ভুল সংশোধন করে ফের বলল, মিস্টার তাকবীর দেওয়ান পাশের কেবিনে, অচেতন। যদিও মাঝে মধ্যে 2 বার সামান্য জ্ঞান ফিরেছিল, কিন্তু পাগলামির মতো আচরণ করায় ডাক্তার তাকে হাইডোজ ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন। এখন 3 দিন ধরে নিস্তেজ পড়ে আছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, 2 পায়ের অবস্থা ভয়াবহ। পা দুটো একেবারে থেতলে গেছে, সম্ভবত কেটে ফেলতেই হবে। না। রিচার্ডের হঠাৎ গর্জনে চমকে উঠল দুজনে। রিচার্ডের চোখে গনগনে অগ্নিশিখা। সে স্পষ্ট গলায় রাজবাড়ির আওয়াজ তুলে বলল, টেক হিম উইথ আস।
সেদিন এলিজাবেথ যখন ছুটে পালাচ্ছিল তাকবীরের কাছ থেকে, তখন পেছন থেকে কান্নায় ভেঙে পড়ে তাকবীর। তাকবীর চিৎকার করতে করতে বলেছিল, আমি অভিশাপ দিলাম তোমায়, তোমার গর্ভ থেকে জন্ম নিক এক তাকবীর দেওয়ান, আর তার সঙ্গে যেন এমনটাই হয়, ঠিক যেভাবে প্রতারণা হয়েছে আমার সঙ্গে। দুনিয়া যেন তার কাছে হয়ে ওঠে ততটাই নির্মম যতটা হয়েছিল আমার বেলায়। যখন তুমি বুঝবে, অনুভব করবে এই যন্ত্রণার ভেতর দিয়ে বেঁচে থাকাটা কাকে বলে। তখন সে ভেসে যাচ্ছিল কষ্টের জোয়ারে, পাগলের মতো উচ্চারণ করেছিল কথাগুলো, কিন্তু ওই মুহূর্তে ফেরতে অনুশোচনার আগুনে পুড়েতে থাকে সে। এলিজাবেথের পেছনে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় সেই অভিশপ্ত জায়গাটায় যেখান থেকে ওকে তুলে নেওয়া হয়েছিল। তাকবীর নিজের জীবন বাজি রেখে চেষ্টা করেছিল এলিজাবেথকে বাঁচাতে, কিন্তু জানোয়ারগুলো তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ওই সময় ন্যাসো রিচার্ডকে রক্তাক্ত অবস্থায় দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি, সবাইকে মেরে যখন সে রিচার্ডকে নিয়ে হাসপাতালের দিকে দৌড়েছিল, তখন রাস্তায় প্রায় ছটফট করতে থাকা তাকবীরকেও হাসপাতালে নিয়ে আসে ন্যাসো। রিচার্ড বোধহয় রক্তের টানি হেঁটে যাচ্ছে তাকবীরের কেবিনের দিকে। সে নিজেও জানে না কেন যাচ্ছে, তবে তার পা দৃপ্ত পদচ্ছাপ ফেলে ক্রমাগত এগিয়ে যাচ্ছে লুকাস, ন্যাসো রিচার্ডের দুপাশে। রিচার্ড নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আমি এবার খেলবো খেলোয়াড় ছাড়া, মাঠে খেলা হবে, তবে থাকবে না বল। লুকাস ফ্রিকুচকে সন্দেহভরা গলায় বলল। তাহলে খেলা হবে কিভাবে বস? রিচার্ড বিরক্ত হয়ে ঠোঁট পাকালো। উফ লোকা, তুমি খুবই সরল। রিচার্ডের ঠোঁটের কোণে ঝুলে থাকা রহস্যময় হাসিটাই ছিল লুকাসের জবাব। লুকাস হঠাৎ লাফিয়ে উঠল। বুঝেছি বস, একদম বুঝেছি। রিচার্ড গম্ভীর গলায় বলল, যার জন্য জান কোরবানি দিতে পারি তার গায়ে আঁচ পড়তে দিবে না এই রিচার্ড কায়নাত। আমি এখনো বেঁচে আছি। জেমস ভুলে গেছে এই মাঠের পুরনো খেলোয়াড় আমি। সাময়িক বিরতিতে ছিলাম ঠিকই, কিন্তু খেলার হাত ভুলিনি। রিচার্ড থামল, গম্ভীর একটা নিঃশ্বাস টেনে বলল, ভাগ্য যখন আমায় ছোবল মারে রক্তে তখন বিষের প্রবল জ্বালা, আর সেই মুহূর্তে ওই মেয়েটা আশার আলো এসেছিল আমার জীবনে। তার স্পর্শে আমি অনুভব করি আর নেই জ্বালা পোড়া, নেই বিষক্রিয়া। আমি সুস্থ। আমার প্রতিটি পাঁজরে পাঁজরে আছে প্রগাঢ় ভালোবাসা। আমি মানুষ, আমিও ভালোবাসতে জানি। আমার প্রথম ভালোবাসা সে, আমার শেষ ভালোবাসাও সে। রিচার্ড নিঃশব্দে কেবিনে প্রবেশ করলো। এয়ার কন্ডিশনের শীতল বাতাসে ঘর জুড়ে এক চাপা থমথমে ভাব। ন্যাসো ভেতরে এলো না, দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে রইল। ওদিকে লুকাসের ফোন বারবার বাজছে। শেষে বিরক্ত হয়ে সে ফোন নিয়ে বাইরে চলে যায়। সুইটি কখন থেকে ফোন করছে সে খেয়ালই ছিল না। ফোন কানে তুলতে ওপাশ থেকে ভেসে এলো এক অভিমানী রমণীর কর্কশ কণ্ঠস্বর। কিন্তু আজ লুকাসের মন দারুণ ভালো। বই রাগ ভাঙাতে সে হেসে ফেলে, একটা দুষ্ট কৌতুক ছুড়ে দেয়। আমি তোমার প্রেমে পাগল, তাই তো করি পাগলামি। মারেস চটকনা হে লাগা তুমি প্রেম দিবা না? আই লাভ ইউ, দিল তো পাগল, আই লভ। রিচার্ড ঠুকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাকবীরের দিকে। তাকবীরের মুখে অক্সিজেন মাস্ক, নিস্তেজ শরীরটা সাদা চাদরের সঙ্গে মিশে একাকার, কোনো সাড়া নেই। রিচার্ডের চোখে এক অদ্ভুত দৃষ্টি, তবে হঠাৎই তার চোখের সামনে ভেসে ওঠে একটা ঝাপসা স্মৃতি, অস্পষ্ট একটা প্রতিবিম্ব। সঙ্গে সঙ্গে মুখ শক্ত হয়ে উঠে চোয়ালটা আঠাসাটো সোজা হয়ে দাঁড়িয়ে রিচার্ড শক্ত গলায় বলল, আইস, তুই আমার ভাই না, শুধুই প্রতিদ্বন্দ্বী। শব্দগুলো বিষের মতো চিবিয়ে চিবিয়ে বলে হনহনিয়ে বেরিয়ে যায় রিচার্ড। পেছন থেকে পড়ে থাকে তাকবীর ভিতর দেহ। নিঃশব্দ ঘরে হঠাৎই তার চোখের কোণে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু, নীরবে নিঃশব্দে। 250 হাতের এক মৃত্যু ঘর, একদম আলোহীন, নিঃশব্দ, নিঃশ্বাসবন্দি, যেন অনন্তকাল ধরে সময় এখানে থমকে আছে। 3 হাতের সরু দরজায় পা রাখতে এক বিষাক্ত পচা গন্ধ হাওয়ার মতো ঝাঁপিয়ে পড়ে। ন্যাসো আর লুকাসের মুখে রুমাল উঠে যায় নিজে থেকে, বিকৃত হয় মুখভঙ্গি, অথচ রিচার্ড এগিয়ে যায় নিশ্চুপ, চুপচাপ। এই গন্ধই তার চেনা কোনো পুরনো বন্ধু। চারপাশে মৃত্যুর নিঃশ্বাস। ঘরটি পাশ বরাবরই বড়, কিন্তু লম্বালম্বি এতটাই খাটো যে সোজা হয়ে দাঁড়াতে গেলে মাথা ঠুকে যায়। তারা 3 জন দুলতে দুলতে নত হয়ে প্রবেশ করে। ভেতরে পা রাখতে অন্ধকার এমন ঘন হয়ে ওঠে যেন আলো নিচে এখানে ঢুকতে ভয় পায়। ন্যাসো লুকাস হাত কাঁপতে কাঁপতে ফোনের
ফ্ল্যাশ জ্বালায়। ঘুটঘুটে অন্ধকারচ্ছন্ন ঘরে মৃদু আলো জ্বলে উঠতে সাথে সাথেই গা ছমছমে নিস্তব্ধতার গায়ে আতঙ্ক চিৎকার করে উঠছে। বেচারা যেন সাক্ষ্য এক মৃত্যুর জাদুঘর, ছড়ানো ছিটানো হাড়গোড় কিছু মানুষের, কিন্তু কিছু এমন জানোয়ারের যাদের খোঁজ ইতিহাসও রাখে না। কঙ্কালগুলো শুয়ে নেই, তারা যেন শোকে জর্জরিত হয়ে কুঁচকে আছে। কুণ্ঠিত চোয়াল ফাটি আর্তনাদ করে উঠতে চায়। মেঝেতে জমাট বাঁধা রক্ত এক হাত উচ্চতর স্তর তৈরি করেছে। দেয়ালগুলো আঁকা রক্তমাখা আঙুলের রেখায় ফুটে উঠেছে কোনো অজানা প্রাচীন অভিশপ্ত শিল্প। প্রতীকগুলো চোখের ভেতরে গেঁথে যায় আর মগজে ঢেলে দেয় বেশ। ধারালো ছুরি কুঠার কাছের মতো অস্ত্র পড়ে আছে যত্রতত্র। এখানে কোনো জানালা নেই, কোনো আসবাব নেই, শুধু আছে এক অদৃশ্য ফিসফিসানি, একটা ঠান্ডা রক্তহীন বাতাস আর মৃত্যুর গন্ধে ভারী হয়ে ওঠা সময়। এই ঘরে একটা সময় মানুষ ছিল, তার আর্তনাদ ছিল, তবে এখন শুধু আছে ভয়ের হাড়গোড় আর আত্মার অনিঃশেষ থরথরানি। ঘরের মাঝখানে বসানো একটি কাঠের চেয়ার, পোকায় কাটা আধ ভাঙা পড়া, তার গায়ে জড়িয়ে থাকা মোচা দড়ি বলে দেয় এখানে কেউ কেবল বন্দী হয়নি, কাউকে স্বীকার করা হয়েছে। এমনভাবে বেঁধে রাখা হয়েছিল যেন তার সময়টাকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলা হয়। লুকাস ন্যাসো বুঝতে পারে এটাই সেই চেয়ার যেখানে মিস অ্যালিসাকে বেঁধে রাখা হয়েছিল। ভিডিওতে তারা এই চেয়ারটাই দেখেছিল। তখন জায়গাটা যতটা না ভয়ঙ্কর মনে হচ্ছে, সচক্ষে ততটাই ভৌতিক লাগছে। নিস্তব্ধতা কাঁদতে চায়, দেয়ালের ছায়া গা বেয়ে নেমে আসে। কেউ ঘরের যেন এক কোণায় দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে আস্তে, গা ছমছমে ঠিক ঘাড়ের উপর। লুকাস ন্যাসো শির দ্বারা বেরিয়ে গড়িয়ে পড়ে শীতল ঘাম, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। লুকাস এক হাতে খামছে ধরে ন্যাসোর বাহু। ন্যাসো দিশেহারা হয়, রিচার্ডকে খুঁজল। রিচার্ড এক কোণে নির্বিকার অবস্থানে দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ঘরটার, সেই জায়গাটাতে যেখানে সে মাথা ফেলে ঘুমতো, সেখানে যেখানে সে পার করেছে 12টা বছর। রিচার্ডের শরীরের রক্ত চলাচল তীব্র হয়ে উঠছে অন্তরে। আবারও এই আধার কুঠুরির আধার নামে সমুদ্র নীল চোখে আজ আবারও রক্ত চোয়াল কাঁপছে। এখনকার ঘটনার প্রভাব সম্পূর্ণ অবগত হতেই হঠাৎই নাসো লুকাস আবেগে আপ্লুত হয়ে পড়ল। তারা ছুটতে গিয়ে ঝাপটে ধরল রিচার্ডকে। ফেসফেসে হচ্ছে একত্রে বলে উঠল, এই আপনার সে কালো অতীত যে আপনি কখনো সামনে আনতে চাইতেন না। ভয় পেতাম যে এই কালো অতীতটাকে। রিচার্ড অনর্থক হাসল, প্রাণহীন নির্জীব হাসে। সরে এলো ওরা। অতি আবেগী লুকাস হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, বস, আপনার সাথে আমাদের কারো আগে দেখা হলো না কেন? রিচার্ড হাসলো, বলল, আগে দেখা হলে কি করতে? নাসো দৃঢ় চিবুকে বলল, আপনাকে আজাবে কখনোই থাকতে দিতাম না। রিচার্ড না হেসে পারল না। গাড় ঘুরিয়ে সন্নিহিত দৃষ্টিতে চারিদিক পুনরায় পর্যবেক্ষণ করে ফুস করে নিঃশ্বাস ফেলল। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। রিচার্ডের কথায় লুকাস তপ্ত নিঃশ্বাস ফেলে নাসো ভাবনাতীত গলায় বলল, কিন্তু ফাদার যে মিস এলিসাকে এখানেই লুকিয়ে রেখেছে সেটা জেমস জানলো কিভাবে? রিচার্ড রহস্য করে চাতুর্যের সহিত বলল, শত্রুর গুপ্ত খবর একমাত্র শত্রুর কাছেই থাকে। নিখোঁজ আজ 27 দিন। 3 দিন হলো রিচার্ড ইতালিতে পা রেখেছে। এই 3 দিনে সে মানুষ ছিল না, ছিল এক অগ্নিগর্ভ উন্মত্ততা। সে নিজে হাঁটছে, ঘামছে, গর্জে উঠছে। রিচার্ড যে এক সময় শুধু নির্যাতিত, এখন নিজে লোকজনকে জেরা করছে। শক্ত গোছের রিচার্ড পাগলের মতো আচরণ করছে। পাথর যেমন তার ব্যথা প্রকাশ করতে পারে না, কারণ সেই ক্ষমতা দেওয়া হয়নি তাকে, তেমনি রিচার্ড নামক এই ব্যক্তি ভেতরে ভেতরে দগ্ধ হয়েও প্রকাশে ব্যর্থ। সে পাথরের মতো নিচল। সে শুধু চিৎকার করছে, রক্ত ঝরছে, ছটফট করছে, কিন্তু কাঁদতে পারছে না। মেঘে মেদুর আকাশে যেমন বজ্রপাত হয়, তেমনি তার ভেতরে প্রতিটি পাঁজরে পাঁজরে হয় ভাঙন। তবু আকাশের মতো তার চোখের কোল ছাপে বৃষ্টি নামে না, প্লাবিত হয় না তার অন্তর্হিত কান্না। অভ্যন্তরীণ তোলপাড় সে একা বহন করে যাচ্ছে, কারণ সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে তার থেকে এই সেই কোমল হৃদয়, যে হৃদয়টা অল্পতেই ভেঙে পড়তো। নিঃশব্দ শহরের বুক ছিঁড়ে ছুটছে এক পাগল প্রেমিক।
রিচার্ড 3 দিন ধরে ঘুম নেই, খাওয়া নেই, মাথায় শুধু একটাই নাম, এলিজাবেথ। ভালোবাসা প্রকাশ করতে না পারা মানুষটা এখন শুধু প্রেমিক নয়, এক উন্মাদ যোদ্ধা। ইতালির রাজপথে বৃষ্টি ভেজা অলিগলিতে রিচার্ড ছুটছে পাগলের মতন নয়, ভালোবাসা জ্বলতে থাকা এক অভিশপ্ত দেবতার মতন। কিনা করছে সেই মেয়েটাকে খুঁজে পেতে। নিজের পুরো আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক নামিয়ে দিয়েছে রাস্তায়। সিসিলি থেকে রোম, প্রতিটি শহরে কন্ট্রোল রুম বসিয়েছে, শুধু শত্রুগুলোকে এক রাতের চুক্তিতে নিজের অধীনে এনেছে। প্রতিটি বর্ডার পোস্ট নিজের লোক বসিয়েছে, প্রতিটি শহরের প্রতিটি ক্যাসিনো, নাইট ক্লাব, বার, হোটেলে তল্লাশি চালাচ্ছে গোপনে। যে ডক্টর বেআইনি অস্ত্র পাচার করে তাদের ধরে ধরে জেরা করছে নিজের ফিক্সারদের, পাঠিয়েছে পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ের খোঁজে, সিসিটিভি অপারেটরদের থেকে বেসমেন্টে এনে জেরা করেছে, নখ তুলেছে, মুখ খুলেছে। 1 সপ্তাহের মধ্যে 12টা অস্ত্রচক্র ঘুরিয়ে দিয়েছে। শুধু একটা নামের জন্য ড্রাগ ডিলারদের সব রুট ব্লক করে দিয়েছে। যতক্ষণ না এলিজাবেথের খোঁজ পায়, ব্যবসা বন্ধ। পুলিশ কমিশনারের মেয়ে গায়েব, যে বাধা দিচ্ছে তার বাড়ি উড়িয়ে দিচ্ছে রকেট লঞ্চার দিয়ে। নিজের গুন্ডাদের গাড়িতে শুধু এলিজাবেথের পোস্টার, চেকপোস্ট বানিয়ে ফেলেছে পুরো শহরে। তার নিজের প্রাইভেট সাবমেরিন দিয়ে তল্লাশি চলছে উপকূলীয় চ্যানেলে, আকাশে ড্রোন নয়, হেলিকপ্টারে মাউন্ট করা স্নাইপার। যদি দেখা যায় তাহলে উদ্ধারে যাবে না, যুদ্ধে যাবে ডিরেক্ট। ব্যর্থতা আর বিক্ষুব্ধ অন্তরের গর্জনে রিচার্ড সজোরে ঘুষি চালায় সামনের স্বচ্ছাটা ঝনঝন করে তুলে। ভেঙে পড়ে কাজ, ছড়িয়ে পড়ে মেঝেতে ক্ষতস্থানে। আর আগের মতো রক্ত পড়ে না, চামড়া ক্ষয়ে গিয়েছে বহু আগেই। এবার হয়তো জায়গাটায় পৌঁছে যাবে চিকিৎসাহীনতায়। 2 হাত যেন রক্তেই লিপ্ত, ঠিক যেমন তার অতীত, যেখান থেকে রক্ত কোনোদিনও সরেনি। রিচার্ড আবারও ডুব দিয়েছে তার পাপ সমুদ্রে, অন্ধকার গভীরে। রিচার্ড এখন অবস্থান করছে ফাদারের ম্যানশনে, তার ব্যক্তিগত কক্ষে। চারিদিকে ছড়ানো ড্রাগস, ভাঙা মদের বোতল আর এক ধরনের ঝাঁঝালো পচা গন্ধ, যা কোনো সুস্থ মানুষের সহ্য সীমার বাইরের জিনিস। রিচার্ড রক্তাক্ত হাতে মদ ঢেলে দেয় ক্ষতের উপর, তারপর ধরা হাতে তুলে নেয় একটা ইঞ্জেকশন, হিংস্রভাবে পুশ করে শরীরে। সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে ওঠে, চোখের তারা নিভে যেতে থাকে। পুরো পৃথিবীটা কেমন নিঃশব্দ, নিরঙে গলে যেতে থাকে চারিপাশ থেকে। বস 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 বস। বাইরে থেকে ন্যাসো লুকাস অবিশ্রাম ডাকছে আর দরজা ধাক্কাচ্ছে। ভেতর থেকে শুধু জিনিসপত্র ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে আর রিচার্ডের চিৎকার। বন্য পশুর মতো চিৎকার করছে রিচার্ড। বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদগুলো চিৎকার রূপে বেরোয়। রিদ। হঠাৎ চিৎকার থেমে যায়। রিচার্ড হন্তদন্ত হয়ে দরজা খোলে। লারাকে দেখতে পেয়ে চোখ দুটো সজল হয়ে উঠে আসে। রিচার্ডের লোক লারাকে ইউএস থেকে তুলে নিয়ে এসেছে। রিচার্ডের অ্যাক্সিডেন্ট, এলিজাবেথ নিখোঁজ, এইসবের কিছুই জানতো না লারা। সে তো সবকিছু মোহমায়া ছেড়ে আবারও দূর দেশে পাড়ি জমিয়েছিল। ভেতরে ধ্বংসস্তূপ দেখে দীর্ঘশ্বাস ফেলল লারা। রিচার্ড চোখের ইশারা করতেই সরে গেল ন্যাসোলুকাস। লারা ভেতরে প্রবেশ করতে রিচার্ড দরজা আটকে দেয়। রিচার্ড হঠাৎই খুব কাছে আসে লারার। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে লারার মোম ঠালা লালিত চেহারা। রিচার্ড এই অকল্পনীয় পদক্ষেপে বুকের ভেতরে অসহনীয় ব্যথার ঢেউ ওঠে। আড়ষ্ট মেয়েটার। রিচার্ডের কণ্ঠে অনুব্যস্ত কোমলতা সে ডাকল, লারা। বুকের ভিতর দুমড়ে মুচড়ে উঠে উষ্ণতায় কেঁপে উঠে ইস্তুষ্ণ জল খেলা করে দু চোখের কোলে। রিচার্ড আর এগুলো না, খাতযুক্ত কণ্ঠে বলল, লারা আইবো। ছলনার আশ্রয় নিচ্ছ? রিচার্ড নিঃশব্দে মাথা নিচু করে। লারা তাচ্ছিল্য করে হেসে বলল, লজ্জা করে না একটা মেয়ের জন্য আরেকটা মেয়ের কাছে ছলনার আশ্রয় নিতে? রিচার্ড নতশ্রী মুখে তুলে বিলম্বহীন জবাবে তীব্র কণ্ঠে বলল, না করে না। প্রসঙ্গ যদি হয় সে তখন একদমই করে না। লারা ছলছল নয়নে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। রিচার্ড আবারও এগিয়ে আসে, ঘন ঘন নিঃশ্বাসের সাথে দুর্বল ভাঙা গলায় বলতে থাকে, লারা, আই ডোন্ট ওয়ান্না ফোর্স ইউ, আই বেগ ইউ, প্লিজ হেল্প লারা, শি নিডস মি। লারা চোখে পানির সমেত হাসল। গোধূলির মতো নরম গালে শুষ্ক অশ্রুর কারুকাজ। লারা বলল, 2 বার এই নিয়ে দুইবার তুমি আমার কাছে হাত জোর করলে রিচার্ড। ওই মেয়েটা কি তোমার কাছে এতই দামি যে তুমি রিচার্ড কায়নাত বারংবার মাথা নত করছো? নিঃশ্বাস।
লারা থমকে রিচার্ডের দিকে তাকায়। রিচার্ড আবারও বলল, রিচার্ড আমার অতীত জীবনে তার উপস্থিতি নিঃশ্বাসের মতো অপরিহার্য। থেমে আবার বলল, লারা প্লিজ লারা, আমাকে সাহায্য করো। আমরা চাইলে ভালো বন্ধু হতে পারি। নিজেকে আর ধরে রাখতে পারল না, ছুটে গেল রিচার্ডের কাছে। জড়িয়ে ধরতে চাইলে সরে যায় রিচার্ড। লারা কাঁদতে কাঁদতে বলল, রিচার্ড, আমি মরে যাব, প্লিজ আমার সাথে ছলনা করো না, শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য। মরে যাও, সব কিছুর বিনিময়ে হলেও আমার শুধু ওকেই চাই। আই ওয়ান্ট মাই ওয়াইফ, নো ম্যাটার হোয়াট। অমুক সময় বহমান পেরিয়ে গিয়েছে আরো 15টি দিন। লারা নিত্যদিনের রুটিনের মতো আজকে ল্যাপটপের সামনে বসে আছে। জেমসের কোনো নাম্বার তার কাছে নেই। সম্পর্কে তাদের দূরত্ব এতটাই ছিল, যোগসূত্র বলতে শুধু ছিল একটি ইমেল। লারা 15 দিন ধরে মেল করে যাচ্ছে, তবে কোনো সাড়া নেই। সে ক্লান্তির ভারে নুয়ে পড়া আঙুলে চালিয়ে প্রতিদিনের মতন আজও লিখলো কিছু আবেগঘন কথা। সেলফিশ ড্যাড, তুমি কি এখনো মনে রেখেছ মম যখন মারা গিয়েছিল আমি কতটা কাঁদতাম? আমার সেই কান্না তোমাকে ব্যথা দিত, তাই তুমি বেশিক্ষণ বাড়িতে থাকতে না, অথচ মাঝরাতে চুপি চুপি এসে আমার মাথায় হাত বুলিয়ে যেতে। আমি ঘুমিয়ে থাকলেও বুঝতাম তুমি এসেছ, কিন্তু আমার ধারণা ছিল তুমি আমায় সহ্য করতে পারো না। আমি কতবার তোমার কোলে উঠতে চেয়েছি, কিন্তু তুমি চুপচাপ পিছিয়ে যেতে। আমি তখন ভাবতাম তুমি আমাকে ভালোবাসো না। আমি কাঁদতাম, অভিযোগ করতাম, গ্র্যান্ডপার কাছে তোমার নামে কত যে নালিশ করতাম, তবুও তুমি আমাকে কোলে নাওনি। আজ বুঝি তুমি ভয় পেতে। কিসের ভয় ছিল সেটা জানি না ঠিক করে, তবে হয়তো মমের মতো আমিও তোমার জীবনের ছায়ায় এসে তোমার শত্রুদের হাতে হারিয়ে যাব এই ভয়। ড্যাড, যদি তখন আমি এটা বুঝতাম কখনোই তোমার ওপর রাগ করতাম না। তুমি কি মনে রেখেছো ড্যাড, একদিন ম্যানশনে ফিরে আমাকে কাঁদতে দেখেছিলে? আমি তোমার একটা শোপিস ভেঙে ফেলেছিলাম, আর তাই মেয়েটা আমাকে মেরেছিল। তুমি যখন আমার গালে দাগ দেখেছিলে, রাগে তুমি সব মেয়েদের মেরে ফেলেছিলে। আরেকদিন শুধু ধমক দিয়েছিল বলে তুমি গ্র্যান্ডপাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিলে। আমি যত বড় হয়েছি তত তোমার চোখে ভয় বেড়েছে, আর আমার ভেতরে জমেছে অভিমান। শেষমেশ তুমি সেই ভয়েই আমাকে ইউএসএ পাঠিয়ে দিলে, আর আমি একরাশ অভিমান নিয়ে নীরবে চলে গেলাম। ড্যাড, তোমার সেই ছোট্ট লারাটি তখন খুব অবুঝ ছিল। সে বসতো না ভালোবাসা সবসময় জড়িয়ে ধরা নয়, কখনো কখনো নীরবে পাহারা দেয়া। আমি তোমাকে খুব মিস করি ড্যাড, প্লিজ ফিরে এসো। আমি শুধু তোমার বুকটাতে মাথা রাখতে চাই, আর একটুখানি কাঁদতে চাই তোমার ছায়ায়। ইতি, অনাদরের লারা। নিঃশ্বাস ভারী হয় লারার। অদ্ভুত নীল ব্যথায় মরিয়া হয়ে উঠল। ভেতর থেকে আসা 2 লাইন আবারও লিখল, বাবা, তোমার ছাড়া কেউ দেয় না সারা, আমি দিশেহারা পলকেই। অদ্ভুতপূর্বভাবে সঙ্গে সঙ্গেই লারার কাছে একটি গুগল মিট লিঙ্ক আছে। লিঙ্কে ক্লিক করতে স্ক্রিনে জলজল করে উঠল জেমসের দুটো চোখ। সেই অন্ধকার একটি কক্ষে ব্যাকগ্রাউন্ডে কিছুই দেখা যাচ্ছে না। লারার চোখ দুটো ছলছল করছে। জেমস কিছু বলতে যাবে, তখনই রিচার্ড পেছন থেকে এসে লারার গলায় ছুরি চেপে ধরে। লারা একটু চমকালো না, নিষ্প্রিয় চোখে তাকিয়ে থাকে শূন্যে। জেমস ওপাশ থেকে ঘুরছে উঠল। লারা, ইউ মাদার ফাকার, তোর সাহস কী করে হয় আমার মেয়েকে টোপ বানানোর? লারা, তোমাকে এতটা নির্বোধ ভাবিনি আমি। ও তোকে ভালোবাসে না, হি জাস্ট ইউজিং ইউ বেটা। তার বুকে এক ঝড় বয়ে যায়। সে চোখ বন্ধ করে নিঃশব্দে বলে, আই নো ড্যাড। লারার চোখের কোণ বেয়ে দুপোটা অশ্রু গড়িয়ে পড়ে। রিচার্ডের ঠোঁটে ছায়া ফেলে ধূর্ত এক হাসে। ছুরির ফলা লারার গলার আরো একটু চেপে ধরে। জেমস হিংস্র গলায় চিৎকার করে ওঠে, জারতের বাচ্চা, তুইও সব চিনে নিয়েছিস। আমার সাম্রাজ্য, আমার ক্ষমতা, আমার পরিচয়, এমনকি আমার ফাদারকেও সব 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 কেড়ে নিয়েছিস তুই। রিচার্ড শুধু ঠোঁট পাকা। জেমস থামে না। ইউ এসল, ছুরির সরা আমার মেয়ের গলা থেকে। লারা, ড্যাড আছে, কিছু হতে দেব না তোমার। কুত্তার বাচ্চা, সরা বলছি। রিচার্ডের চোখে জমে রহস্য কুয়াশা। ধীর স্বরে বলল, ওহ ম্যান, ইউ নো দ্যাট রিচার্ড কায়নাত কতটা ডেঞ্জারাস কাজের ব্যাপারে আর কতটা ডেসপারেট জেতার ব্যাপারে। জেমস আবার গর্জে ওঠে। রিচার্ড আমার মেয়ের একটা চুলো ছিললে তোর শরীর ছেড়ে কুকুর দেখা আপো। ছেড়ে দে বলছে ওকে। ভ্রু নাচিয়ে উঠে। ডিল হয়ে যাক তবে। রিচার্ড ভ্রু নাচিয়ে ঠোঁটে শীতল হাসি মেখে বলল, পরিত্যক্ত একটি হেলিপ্যাড, চারিদিকে বিস্তীর্ণ নীরবতা, শুধু আকাশে ঝলমলে রোদের ছেলে।
পরিত্যক্ত একটি হেলিপ্যাড, চারিদিকে বিস্তীর্ণ নীরবতা, শুধু আকাশে ঝলমলে রোদের ছেলেক। রিচার্ড চুক্তি অনুযায়ী এসেছে একা, গার্ডহীন, অস্ত্রহীন, চেহারায় অদ্ভুত ধৈর্য আজ, অথচ চোখের গভীরে এক অশান্ত ঢেউ। লারা দাঁড়িয়ে আছে ঠিক পাথরের মতো, চোখে মুখে না ভয়ের রেখা, না রাগের উত্তাপ, শুধু এক শূন্যতা ওকে গ্রাস করে রেখেছে। হঠাৎ করে হেলিপ্যাডের গোল চক্রে থেমে দাঁড়ায় একটি হেলিকপ্টার। রিচার্ড মুহূর্তে সতর্ক হয়, বুকের ভেতর অজানা শঙ্কায় গতি বাড়ায়, হৃদস্পন্দন কাতর হলো দৃষ্টি। হেলিকপ্টারের দরজা খুলে নামে এক মুখোশ পরা লোক, কানে ব্লুটুথ। সে নামতেই ভেতর থেকে বের করে এক মেয়েকে, মেয়েটার মাথা ঢাকা এক বিশাল কালো হিজাবে। মেয়েটির মুখ, গায়ের গঠন কিছুই দেখে বোঝা যাচ্ছে না। রিচার্ডের কানেও ছোট্ট ব্লুটুথ, ওপাশ থেকে শোনা যায় জেমসের কণ্ঠ। ইটস টাইম টু শো রিয়েলিটি। রিচার্ড কার্না। রিচার্ডের ঠোঁট চেপে উত্তর দেয়, ইটস টাইম টু শো রয়্যালিটি, জেমস ইস্টন।